জীবনের মতো মৃত্যুও এক অবধারিত সত্য। আমাদের আপনজন কেউ মারা গেলে একটা সময় পর আমরা স্বাভাবিক হই। আমরা সত্যটাকে মেনে নিই। আমরা তাকে স্মরণ করি, তার সমাধিস্থল কিংবা কবরস্থানে যাই, তার জন্য দোয়া করি। কারণ আমরা জানি সেই মানুষটা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু বিগত ফ্যাসিস্টের সময়ে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যে শব্দটি সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটি হলো গুম। গুম ফেরত অনেকেই বিগত ৫ই আগস্টের পরে সৌভাগ্যবশত ফিরে আসলেও অনেকেই আজও ফিরে আসতে পারেনি। এমনকি তাদের পরিবারও জানে না তারা ঠিক কোথায়। তারা কি আদৌ বেঁচে আছে, নাকি নির্মমভাবে তাকে পাড়ি জমাতে হয়েছে দূর কোনো নক্ষত্রে। বিগত সময়ে এই পরিবারগুলো অনেক হয়রানি আর নির্যাতনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু তারপরেও তারা তুলে ধরতে পারেনি সত্যকে, বলতে পারেনি কোনো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা, গুমের শিকার মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেলের বোন নুসরাত জাহান লাবণী। আমরা লাবণীর মুখ থেকেই শুনব তার ভাইয়ের গুম হওয়ার পেছনের কাহিনী এবং তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু নির্মম আর বাস্তব সত্য। লাবণী, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? বেঁচে আছি। আসলে আমাদের কাছে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় বিষয়। সবথেকে বড় বিষয়। আচ্ছা, আমি শুরুতে জানতে চাই যে ঠিক কত সালে, কেন এবং কিভাবে আপনার ভাই, যার কথা বলছিলাম রাসেল, তৎকালীন যিনি বিএনপির রাজনীতি করতেন, ছাত্রনেতা ছিলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল? ঠিক কি কারণে, কবে এবং কোথা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল? ধন্যবাদ ভাইয়া। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, যিনি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র দলের কর্মী ছিলেন। আচ্ছা, এটা কত সালে? 2013 সালের 4 ডিসেম্বর। আচ্ছা। বাসা থেকে, তখন তো দেশের অবস্থা খারাপ, খারাপ বলতে বেশ খারাপ, কারণ 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে ধরপাকড় বলতে এখান থেকে নিয়ে যাচ্ছে, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আমরা তখন টিভিতে বা পত্রিকাগুলোতে প্রতিনিয়ত এগুলো দেখতে পাচ্ছিলাম। কুমিল্লা থেকে নিয়ে যায় হিরো ভাই, সাইফুল আলম হিরু যিনি, ওনাদের। তারপর বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় চলে। তো আমার ভাই 2013 সালের 4 ডিসেম্বরে বসুন্ধরা আবাসিক এলাকায় যায় সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য। সাজেদুল ইসলাম সুমন। তো বিকেলবেলা তখন আমি বাসায়, আমাকে বলে যে আমি সুমন ভাইয়ের সাথে দেখা করতে বসুন্ধরায় যাচ্ছি। তো ওই পর্যন্তই আমরা তো আসলে জানতামও না, মানে মনের গভীরে একটা বারও চিন্তা আসে নাই যে ও যে যাচ্ছে এমন কিছু ঘটতে পারে, এরকম খারাপ কিছু ঘটতে পারে। আচ্ছা, এর আগে তো এই গুম শব্দটার সাথে আপনারা কখনো পরিচিত ছিলেন না? এর আগে ছিলাম না বলতে, ইলিয়াস আলী ভাই যখন, চৌধুরী আলমের ভাইয়ের মাধ্যমেই প্রথমে পত্রিকাগুলোতে, তখন আমি অনেকটাই ছোট, ইন্টার পাস করেছি বা পড়ছি এরকম। আচ্ছা। তো তারপর ইলিয়াস আলী ভাই যখন গুম হয়, এই গুমটা আমার রাসেল ভাই বিশেষ করে খুব নাড়া দেয়। কারণ ইলিয়াস আলী ভাই যে ভারতের আধিপত্য নিয়ে কথা বলতো, ঠিক আমার ভাই আজকে থেকে 12 বছর আগে, এখন কিন্তু ভারতীয় আধিপত্যের ব্যাপারে অনেকেই খুব সচেতন, কিন্তু ওই 12 বছর আগে ইলিয়াস আলী ভাই বা কিছু মানুষ, গোটা কয়েক মানুষ এই ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলেছে, আধিপত্য নিয়ে। তো আমার বাসা আসলেও শেরপুর, ওই বর্ডারের মেঘালয়ের যে এরিয়াটা, তো ওখানে যে পাহাড়ি বাঙালি আছে, ওদের সাথে আসলে আমার ভাই কাজ করতো আর কি। তো সেই ব্যাপারগুলো নিয়ে ওই তখন থেকেই খুব সচেতন ছিল। তো তারপর তো আসলে ইলিয়াস আলী ভাইয়ের ঘটনার পর এত বড় একটা বিভৎস ঘটনা আমাদের সাথেও ঘটে গেল, যেটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আচ্ছা, এবং সেই থেকে 12 বছর ধরে আপনার ভাই নিখোঁজ। তো আপনি যেটি বলছিলেন যে এই যে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, সেই ঘটনার বিবরণটা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন এবং তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়, কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল, আসলে ও বাসা থেকে বলে যায় সুমন ভাইয়ের সাথে দেখা করতে বসুন্ধরায় যাচ্ছে। আচ্ছা। তো আনুমানিক রাত 8:15-র দিকে আমি তখন টিভি দেখছিলাম, অবরোধ, হরতাল, এটা সেটা তো তখন লেগেই আছে। তো টিভির স্ক্রলে আমি দেখতে পাচ্ছি বসুন্ধরা থেকে সুমন আটক। তো তখন আমি নাখালপাড়ায় থাকতাম তখন। তো
তো সুমন ভাইদের বাসা হচ্ছে শাহিনবাগ। আমরা আবার সেখানে লোক পাঠাই। তো লোক পাঠানোর মাধ্যমে যেটা জানতে পারি যে সুমন ভাই সহ ওখান থেকে আমার রাসেল ভাইয়া, আমার ভাইয়ের 3 বন্ধু, আসাদুজ্জামান রানা, তারপর হচ্ছে আব্দুল কাদের ভূঁইয়া, মাসুম, আলামিন, মানে তারা সবাই মোটামুটি বিএনপির ছাত্র রাজনীতির দলের সাথে ছাত্র দলের সাথে একদম সম্পৃক্ত ছিল। হচ্ছে খুব অ্যাক্টিভিস্ট, আচ্ছা, স্ট্রং আচ্ছা। অ্যাক্টিভিস্ট জগন্নাথ ইউনিভার্সিটির। আসলে অনেক বড় মাপের নেতা আমি বলবো না, কারণ ওদের জীবনের শুরুটা ছিল ওটা। ছাত্র দলের সংশ্লিষ্টতা ছিল, ছাত্র দলের সাথে খুব সংশ্লিষ্ট ছিল, আর মোটামুটি সাংগঠনিকভাবে খুব স্ট্রং ছিল। এবং আপনি যেটি বলছিলেন আর যে আমার লেখালেখি যে ভাইয়ের করতে একটা ভারতের যে ব্যাপারটা আধিপত্যবাদ দিয়ে, এক্স্যাক্টলি যে ব্যাপারটা ছিল যে ও হচ্ছে 33তম বিসিএস এর রিটেন পর্যন্ত যায়, ভাইভাতে আর আচ্ছা। অ্যালাউ হয়নি। তো আসলে অ্যালাউ হয়নি বা করেনি সেটা জানি না। আর হচ্ছে 34তম বিসিএস এর প্রিলিটা হলো, আর সারাক্ষণ পড়াশোনা, লেখালেখি, সংগঠন, এসব নিয়েই ওর ব্যস্ততা ছিল। আচ্ছা। আর এই যে নির্বাচনকে সামনে রেখে যে ধরপাকড় তখন চলতেছিল, আমি যদি ভুল না করে থাকি তখন আমি অনার্স 2nd ইয়ারে পড়ছিলাম, যে ওকে এটা খুব নাড়া দিচ্ছিল। যে আমি বলতাম যে আমরা তো আসলে আমার বাবা মা শেরপুরেই থাকেন, গ্রামে থাকেন, আচ্ছা। আমরা ভাই বোনেরা ঢাকায় থাকতাম পড়াশোনার সুবাদে। আমার ভাইয়া ব্যাংকার ছিলেন, বড় ভাই। তো এটা আমি বলছি আস্তে আস্তে, আমার ভাইয়ের চাকরিটাও চলে যায়। আচ্ছা। তো হচ্ছে যখন বলতাম যে দেশের এই দুঃসময়ে তুই এখন বাইরে যাবি না, তো আমাকে আসলে ওর একটা কথা মানে খুব নাড়া দেয় এখন পর্যন্ত। আসলে আমি আমার ভাইয়ের সেই শক্তিকে, বা সে ছিল আমার জীবনের আসলে প্রথম হিরো, আমার জীবনের আইকন, যে ও আমাকে যে শক্তি সাহস আমার 22 বছরের জীবনে দিয়ে গেছে, যে সারাটা সময় আমি আমার ভাইয়ের সাথে বড় হয়েছি। যে ও ছিল আমার থেকে 3.5 বছর 4 বছরের বড়, 3.5 পিঠাপিঠি আর কি মোটামুটি। হ্যাঁ। যে শেরপুর ও হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত শেরপুরে পড়াশোনা করলো, তারপর ঢাকা আসলো। ওই 3 বছর পর আবার আমি ওর সাথে জয়েন করলাম। মানে ওকে ছেড়ে দীর্ঘ বছর থাকাটা হয়নি। সব সময় মোটামুটি একসাথেই ছিলেন একসাথেই আপনারা। ছিলাম, একসাথে তো ওই বেড়ে দিন ওঠা আমার। যখন এই যে নিয়ে গেল, আপনি বলছিলেন কোন বাহিনী নিয়ে গিয়েছিল এবং ওখানে গিয়ে এই বর্ণনাগুলো আপনারা প্রথমে জানতে জি পেরেছিলেন জি, কার কাছ থেকে? আমরা হচ্ছে যখন সুমন ভাইদের বাসায় ওই রাতেই হচ্ছে 8টা 20-এ দেখলাম, তো এই মুহূর্তে আমি আমার ভাইকে ফোন দিই। আবার যখনই আমি এটা দেখি, এটা তো চিন্তাও ছিল না যে ও আসবে না। ও তো যাচ্ছে আসছে, সকালে হয়তো 2-3 বার বাইরে যাচ্ছে, আবার ফেরত আসতেছে। তো 9টার দিকে, 9:15টার দিকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। যখন আমি কয়েকবার ফোন দিলাম, আমি ভাইয়া, তখন আমার বড় ভাই বাইরে ছিলেন, আমি ওকে জানালাম যে ও তো ফোন বন্ধ। তারপর তো ওই যে ভাইয়াও ফোন দেওয়া শুরু করলো, ফোন বন্ধ। সুমন ভাইয়ের বাসায় ভাইয়া গেল, যে তখন ওখানে জানতে পারলো যে সুমন ভাই সহ ওদের 6 জনকে র্যাব অন তুলে নিয়ে গেছে। র্যাব অন তুলে নিয়ে গেছে কারণ সুমন ভাইয়া তখন আসলে নির্বাচনকে কেন্দ্র করে, এই ফ্যাসিস্ট হাসিনা রেজিমের এই সাজানো নির্বাচনকে কেন্দ্র করে তখন এলাকায় কোনো মানুষ থাকতে পারতো না। কোনো ভালো হচ্ছে নেতা বলেন, কর্মী বলেন, কেউ বাসায় থাকতে যারা পারতো না। সরকারের বিপক্ষে যেত কথা বলতো, মামলা হামলার ভয়ে কেউ বাসায় থাকতে পারতো না। সুমন ভাই হচ্ছে বসুন্ধরা ওনার খালার বাড়িতে সুমন ভাই তখন পলাতক ছিলেন। তো সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য আবার আমার ভাই 3 বন্ধুকে নিয়ে ওখানে যায়। তো যাওয়ার পর অর্থাৎ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে কি তাদেরকে, এখন পরবর্তীতে আমরা এটা শুনেছি যে মোবাইল ট্র্যাক করে ওরা ওখানকার ওদের লোকেশনটা ওখানে দেখতে পায়। এই যে ওদেরকে ধরে নিয়ে গেছে বা যেভাবে ওখান থেকে তুলে নিয়ে গেছে, এই বর্ণনাগুলো ওখানে হচ্ছে যারা ওই যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ হচ্ছিল, আচ্ছা, সেই হচ্ছে ওখানে অনেক 20-22 জন 25 জনের মতো কর্মী ছিলেন, সবাই এটা দেখেছেন। আর হচ্ছে ওখানে আমাদের 2 জন ভাই ছিলেন আরও, ওরা হচ্ছে কি একটু সিগারেট খাওয়ার জন্য, সুমন ভাইয়ের সামনে সিগারেট খাবে কেমন করে, নাখালপাড়ার ওনারা সিগারেট খাওয়ার জন্য একটু সাইডে যায়। এর মধ্যে দেখে যে হাই স্পিডে গাড়ি থামে, মানে জাস্ট ওই যে ঠেলা গাড়ির মতো যে ইট গুঁড়া করার যে মেশিনগুলো আছে, যে একেবারে অন্ধকার জায়গাটা মুহূর্তে আলোকিত হয়ে যায়। ওখানে গাড়িটা থামার পর দেখে র্যাবের লোকজন নামতেছে, তারপর ওনারা ওখানে শুয়ে পড়ে। ওনারা কিন্তু তখন আর দাঁড়ানো অবস্থায় ছিল না, যে একটু দূরে তো সাইডে। আর বসুন্ধরা হচ্ছে ওই সময়টা
খুব কাশবন ছিল 2013 অনেকটাই ফাঁকা সালে ছিল আর কি। অনেক বড় বড় গাছ, লতা পাতা, কাশবন। তো এখন ওরা শুয়ে পড়ে ইটের গুঁড়া মানে সাইড দিয়ে নিচে দিয়ে ওরা জিনিসটা দেখতেছিল যে কি করছে র্যাব। তো দেখলো যে সুমন ভাই, আমার ভাই আর হচ্ছে ওনার 3 বন্ধু সুমন ভাইয়ের সাথে মিটিং করলো, চা মুড়ি খেলেন, খেয়ে ওদের কাজ মানে কথাবার্তা শেষ, ওনারা হচ্ছে চলে আসবেন। তো চলেও এসছে 1-2 মিনিট বা 3 মিনিট রাস্তা। ওদেরকে হয়তো বা আগে গাড়িতে তুলেছে, কারণ যারা ওখানে ছিলেন তারা বলেছে যে আমরা তো ঠিক 5 তারিখেই ওখানে চলে গেলাম বসুন্ধরায়। আমার ফ্যামিলির মেম্বাররা যারা ছিলেন, আমার ভাই ছিলেন, আমার ভাবি ছিলেন। তো যাওয়ার পর যেটা জানলাম যে আপা ভাইয়া তো কথা বলে মিটিং শেষ করে বের হয়ে গেছে, জি ওর 3 বন্ধু সহ ওরা 4 জন চলে গেছে। যাওয়ার পর হচ্ছে ওদেরকে হয়তো বা রাস্তা থেকে তুলেছে, তুলে ওদেরকে নিয়ে আবার সুমন ভাই এই জায়গাটাতে এসছে যে জি। আমার ভাইকে চোখ বাঁধা, মানে গাড়িতে তুলেই হয়তো বা চোখটা বেঁধে ফেলছে। তা আমার ভাইটাকে নামালো, আমি আবার ছবি নিয়ে গেছি, বলতেছে জি, তো জি। রাসেল ভাইয়া, নাম ধরে বলতেছে উনি তো রাসেল ভাই। ওনারে তো আবার গাড়ি থেকে নামাইছে, নামানোর আচ্ছা। পর আবার চোখ বাঁধা ছিল, বলতেছে সুমন কোনটা বল। তো ও আসলে সুমন ভাইকে আঙুল তুলে দেখায় দেয় না ভাই তখনও, যে সুমন ভাইকে সে এতটা শ্রদ্ধা বা এতটা ভক্তি করতো যে সে বলেনি এটা সুমন। ওকে যখন বলে সুমন কোনটাও বলে আমি চিনি না বা বলবো না এই টাইপ কিছু। তখন হচ্ছে ওখানে যে মেটাল রড ছিল ভাইয়া, যে কনস্ট্রাকশন বিল্ডিং এর জি, যে জি। রড বা সাইডে যে ইটের ইয়েরা ছিল, ওখানে ওকে তখন ওখানে পিটানো দেয়, মানে চারটা পাঁচটা বাড়ি এমন ভাবে দেয় যে ও তখন পড়ে যায়, মাটিতে পড়ে যায়। আর আসলে মানে এই যে ভয়াবহতা, আমরা ওই সময় থেকে মাটিতে পড়ে গেল, আবার র্যাবে নিয়ে আসলো টিএফআই সেলে। ওকে টিএফআই সেলে রাখছিল ভাই, আমরা যতক্ষণ জানতে পারছি যে র্যাব অনেক ওই রাত থেকে তো আমরা অসংখ্যবার যাচ্ছিলাম, যে টিএফআই সেলে যে অত্যাচার, যে নির্মমতার বর্ণনা আমরা দেখি, এটা আসলে আমাদের জন্য বিয়ার করার মতো না, এখন পর্যন্ত আমি নিতে পারি না ভাইয়া। আমি বুঝতে পারছি। আমি আপনার কাছে জানতে চাই যে ভাই বোনের তো আসলে যে মধুর সম্পর্ক থাকে, এটা পৃথিবীর কোনো কিছুর সাথেই আসলে তুলনা করা সম্ভব না। আপনি বলছিলেন আপনারা পিঠাপিঠি এবং খুব কাছাকাছি বয়স আপনাদের। তো আপনার ভাইয়ের সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল এবং তার সাথে বিশেষ কোনো স্মৃতির কথা কি এই মুহূর্তে আপনার মনে আছে কিনা? আসলে ভাই সর্বশেষ কথাটা, ও যেদিন বসুন্ধরায় যায়, ওদিন 4 ডিসেম্বর 13 সালে না, একটু শীত পড়ে গিয়েছিল। ওই 2013 সালে 4 ডিসেম্বরে বেশ শীত, মোটামুটি শীত পড়ে গিয়েছিল। আমি বিকেলবেলা হচ্ছে রুমে আছি, কম্বলের নিচে মুড়িতে বই পড়ছিলাম। তো আমাকে বললো যে আমি বসুন্ধরায় যাচ্ছি, রাতে এসে চালের রুটি দিয়ে গরুর মাংস খাবে। তো কাজের মেয়েটাকে, আমাদের আবার হচ্ছে আব্বা আম্মা শেরপুরে থাকে, তো কাজের মেয়েকে রান্না করতে বলিস। ঠিক আছে। তো ভাইয়া সেটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা। আর স্মৃতির কথা যদি বলেন ভাইয়া, যে 22টা বছরে যে মানে অজস্র স্মৃতি, যে মানে ছোটবেলা থেকে যে শীতের সন্ধ্যা বলেন আপনি, রাত বলেন, আমরা একই সাথে ঘুমাতাম ছোটবেলায়, যে মনে পড়ে যে ওর দুষ্টামিগুলো, একসাথে মারামারি, খুনসুটি। আর হচ্ছে ভাই ও এরকম ছিল যে আমার আম্মা বলে এখনো যে ওকে কেমন করে মারছে বলো তো মা, জীবনে তো কখনোই আমি আমার ছেলের গায়ে একটু টোকা দিতে হয় নাই, কারণ আমরা 2 ভাই বোন, বড় ভাই বা আমি এত দুষ্টামি করছি, আমার হাতের অনেক মার খাইছি আমরা। কিন্তু ওকে তো আসলে ভাইয়া ও কখনোই মারের মতো কোনো কাজ ও করতে পারতো না। যে ছোটবেলায় ওর সাথে প্রাইভেটে যেতাম, আমি একই টিচারের কাছে পড়তাম, ওর সাইকেলের পিঠে চড়ে আমি সকালবেলা যেতাম, অনেক সময় ঘুম ভাঙতো না। তো ওখানে যাওয়ার পরে টিচারকে ও বলতো, মানে ঘুম ভাঙতো না আমার জন্য লেট হইতো, আর মারটা ও হাতে পেতে মানে ও হাত পেতে মারটাও নিত, যে স্যার আমার জন্য লেট হয়েছে। যে খারাপ লাগে যে ভাইটার জন্য আসলে কিছু করতে পারি নাই আমরা,
যে ওকে যখন নিয়ে যায় ও হয়তো অনেক অসহায় ছিল, অনেক চিন্তা করছিল আমাদের কথা যে আমরা হয়তো ওকে বের করে নিয়ে আসতে পারবো। নিজেকে ক্ষমা করতে পারি না আসলে, যে আমরা কি করলে বা কতটুকুন করলে পরে আমি ওকে বের করে নিয়ে আসতে পারতাম। যে এই 24-এর আমরা বিপ্লবী ছাত্রদের দেখেছি যে এরকম লোক আমরা 13 সালে কেন পাইনি। আমরা 13 সালে এরকম বিপ্লবী ভাই বোনেরা থাকলে আমাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারতো না। লাবণী, আমি বুঝতে পারছি আপনার আবেগটা আপনার ভাইয়ের জন্য। আমি এই জায়গা থেকে আবার আসবো, আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। দর্শক বুঝতে পারছেন যে বিগত সময়ে আপনারা এমন অনেক ঘটনার বর্ণনা ইতিমধ্যে শুনেছেন যে বিগত সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে কেউ গেলে কিংবা তাদের বিপক্ষে কেউ কোনো কথা বললে ভিন্ন দল কিংবা ভিন্ন মতের মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তার পরিবারের উপর কিভাবে স্টিপ রোলার চালানো হয়েছে সেটি আপনারা শুনছিলেন। আমরা আরও কিছু তথ্য জানবো তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুমের শিকার বিএনপির সাবেক ছাত্রনেতা মাজারুল ইসলাম রাসেলের বোন নুসরাত জাহান লাবণী। আপনি বিরতিতে যাবার আগে খুব দুঃসহ কিছু স্মৃতির কথা বলছিলেন আপনার ভাইয়ের। তো এই যে 2013 সালে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, 12টি বছর দেখতে দেখতে চলে গেছে। তো এই তুলে নিয়ে যাওয়ার পর থেকে পর্যন্ত তাকে খুঁজতে আপনি বা আপনার পরিবার ঠিক কোথায় কোথায় গিয়েছেন, এবং একই সাথে আপনি তৎকালীন যে সরকার ছিল, আওয়ামী সরকার ছিল, তাদের সংশ্লিষ্ট যারা ছিল কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের থেকে কোনো ধরনের কোনো সহযোগিতার ব্যাপারে পেয়েছেন কিনা? আসলে তৎকালীন ফ্যাসিস্ট রেজিম দেখেছি আমরা, তাকে আমি সরকার বলবো না, দুঃখিত ভাইয়া, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আর হচ্ছে আমার ভাইকে র্যাব 1-এ নিয়ে গেছে, তা আমি তো হন্য হয়ে তাকে সারা বাংলাদেশে খুঁজবো না। তাকে নিয়ে গেছে র্যাব 1-এর সুসজ্জিত গাড়ি ছিল 3টা, এবং তারা পোশাকে ছিল, হ্যাঁ, উইথ আর্মস। আচ্ছা, ভেহিকল ছিল 3টা-4টা, হাইস ছিল, তাদের পিক আপ ছিল। তো আমরা হচ্ছে 4 ডিসেম্বর তো নিয়ে গেল। সেই রাত থেকে, সেই রাতের বেলায় সুমন ভাইদের বাসায় আমরা কনফার্ম হলাম। হওয়ার পর আমার ভাই র্যাব 1-এ চলে গেল। র্যাব 1-এ ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না, আমার বড় ভাই উনি একটানা সারা রাত ছিল, ভিতরে ঢুকতে দেয়নি ওদিন না, আমাদের কেউ কোনো অপারেশন হয়নি, আনেনি এখানে। তো একটানা ভাইয়া, মাঝে মনে হয় উনি আমার এক কাজিনের বাসায় একটু খাইছিল পরের দিন ওখানে, তো হচ্ছে সিঁড়িতে বসে আছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না তারা, এক পর্যায়ে আর কোনো কথা বলছে না, আমরা আনি নাই। আচ্ছা আচ্ছা। তো তারপর হচ্ছে আমার আব্বা আসলেন গ্রাম থেকে, আমার আম্মা আসলেন, আর আমরা তো হচ্ছে ওই 4 ডিসেম্বরের পর থেকে, আর আমাদেরকে একটা জিনিস বারবার ভিতর থেকে বলা হচ্ছিল যে আপনারা নির্বাচন পর্যন্ত সময় দেন, নির্বাচনের পর আর ছেড়ে দিবে। এটা কারা বলছিল? এটা আইনশৃঙ্খলা, মানে এটা র্যাবের ভিতর থেকে আসতেছে, বলতে হচ্ছে তারা মানে হচ্ছে আনঅফিসিয়ালি বলছে এটা, কিন্তু অফিসিয়াল কোনো বক্তব্য তাদের ছিল না। আর হচ্ছে এখানে সেখান থেকে তারা স্বীকার করছে না তারা নিয়ে এসেছে, আবার বলছে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন। আর পুলিশ থেকে ফোন আসতেছে, যেমন এলাকাতে ফোন যাচ্ছে যে বাড়াবাড়ি করা যাবে না, এখন এত কথা বলা যাবে না। সে পরে হচ্ছে ওসি সাহেব ফোন দিচ্ছে, আমার বাবাকে ফোন দিয়ে বলতেছে আমিনুল ভাই এখন কথা বলা যাবে না, নির্বাচনের পরে ছেড়ে দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমরা হচ্ছে নির্বাচনের পরে পর্যন্ত আমরা কোনো কথা আসলে ওভাবে প্রেস ব্রিফিং বলেন বা কোনো কিছুই না, আমরা হচ্ছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম আমরা ঠিক আছে কিনা। তো তারপর তো 5ই জানুয়ারি একটা লোক দেখানো নির্বাচন হইলো 2014 সালের। তারপরও দেখি না, এটা নিয়ে তো আর কোনো কথা ওনারা বলছে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাচ্ছে, তারপর আমরা আবার যোগাযোগের পরিমাণ বাড়িয়ে দিলাম বা আসা যাওয়ার পরিমাণ বাড়াচ্ছি। তো হচ্ছে আমার আব্বা গেলেন, আমি, আমার আম্মা, আবার ভাইয়া যাচ্ছে, আবার সুমন ভাইদের ফ্যামিলি থেকে ওনারা যাচ্ছে। এই 2টা ফ্যামিলির আসলে সবাই গেছে, যে যার মতো যতটুকুন সাধ্য ছিল সবাই চেষ্টা করছে, কিন্তু এই 2টা পরিবার একটু মানে আমরা একটু বেশি গেছি মনে হয়। আচ্ছা। তো হচ্ছে তখনকার র্যাবের যিনি সিইও ছিলেন, তো উনি আবার আমার আম্মাকে খুব শ্রদ্ধা করতেন, আমার ভাইকে খুব স্নেহ করতেন। লোটাস ভাই আমার বড় যিনি আছেন, উনিও বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ওনার আগে থেকেই। আচ্ছা।
আর হচ্ছে উনি আসলে আমাদেরকে সহযোগিতা করতে চেয়েছেন কিনা বলতে পারি না, কিন্তু উনি আশ্বস্ত করেছিলেন যে রাসেল আছে, ও মিসিং না। আচ্ছা, অর্থাৎ তখনকার বেঁচে র্যাবের আছে সে সিইও। ভালো আছে। জি। তার নামটা যদি একটু বলতেন। কিসমত হায়াত। কিসমত হায়াত। জি। আচ্ছা। তো তারপর তো আসলেও যখন দেখলাম যে না, ওনারা তো কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, এর মধ্যে হচ্ছে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনাটা জি। ঘটলো। তারপর আমরা আসলেও প্রেস কনফারেন্স করলাম 2014 সালেই। এই 8টা ফ্যামিলি মিলে, সুমন ভাই, আমার ফ্যামিলি, আদনান ভাই, মাসুম ভাই, রানা ভাই, আলামিন ভাই, কাউসার, মানে 8টা ফ্যামিলির মেম্বাররা মিলে হচ্ছে আমরা প্রেস কনফারেন্স করি। এর মধ্যে আপনারা থানায় যাওয়া বা কোনো জিডি? থানায় বলতে জিডিটা করেছি। জিডিটা আচ্ছা। হচ্ছে কি, আমার ভাই যখন বলল র্যাব তুলে নিয়ে গেছে, কোনো জায়গায় জিডি নিবে না। র্যাবের নাম শুনলে আর জিডি র্যাবের নেয় নাম না? শুনলে, আইন শৃঙ্খলা বাহিনীর নাম শুনলে কোনো জিডি নিচ্ছে না। তারপর নিখোঁজ বলে একটা জিডি আমরা দায়ের করি তেজগাঁ শিল্পাঞ্চল থানায়। আচ্ছা। 6 ডিসেম্বর, 6 তারিখ মানে কোন ডিসেম্বরে। বাহিনী তুলে নিয়ে গেছে সেটি উল্লেখ করার এটা সুযোগ নেই? মেনশন আমরা করতে চেয়েছিলাম, আমরা কথা তারা বলেছি, দেয়নি। কিন্তু তারা দেয়নি। আচ্ছা। তো তারপর থেকে তো আসলে আমরা বিভিন্ন প্রোগ্রাম, মায়ের ডাকের মাধ্যমে যে প্রোগ্রামগুলো আসলেও তখন চেষ্টা করেছি, আমাদেরকে তো বিভিন্নভাবে হুমকি, একটা প্রোগ্রাম হয়তো বা দাঁড়াতে দিত না, কোথাও হয়তো বা ইন্ডিয়ান ইনস্টিটিউটে দিলাম বা প্রেস ক্লাবে আমরা করতে চাইলাম, তখন তুলে আপা ভেনু পেত না, বা বিভিন্নভাবে হুমকি। মানে মায়ের ডাকের আমরা পক্ষ থেকে? রাস্তায় দাঁড়াতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, মায়ের ডাকের মাধ্যমে জি। আমরা তো যে 8টা ফ্যামিলি মিলে মায়ের ডাক প্রথমে শুরু করি 2014 সালে। তারপর তো হচ্ছে সারা বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য আসলে হাজারো ভিকটিম ফ্যামিলি আমাদের সাথে, এরকম গুমের শিকার, গুমের যারা অনেকে শিকার, আছেন। এক্সট্রা জুডিশিয়ারি কিলিং এর শিকার অনেক অনেক ফ্যামিলি এখন আমাদের সাথে আছে। তো এই যে আপনার ভাইকে যে 12 বছর আগে তুলে নিয়ে যাওয়া হলো, এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমরা বিগত সময় দেখেছি যে এই ফ্যাসিস্ট রেজিমের কথা যে বলছিলেন, তারা ভিন্ন দল কিংবা ভিন্ন মতের যে কোনো মানুষকেই, তারা বিশেষ করে এই ধরনের মানুষকেই তারা যেভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছে, গুম করেছে। তো এই যে দীর্ঘ একটা সময় ধরে তারা এইভাবে যে অত্যাচার চালিয়েছে তাদের উপরে, এবং এই এত বছর তারা টিকে থাকতে পেরেছে, তো আপনার কি মনে হয় একজন ভিকটিম পরিবারের সদস্য হিসেবে, যে তারা এই মানে কি উৎসে বা কি ক্ষমতার কারণে তারা আসলে এটা করতে পেরেছে, বা কি মূল উদ্দেশ্য কি ছিল এটার? আসলে ভাইয়া হচ্ছে যে জিনিসটা বললেন যে ওনারা না আসলে ওনারা টার্গেট করতো খুব সাংগঠনিক কাউকে, যে কথা বলছে, যে সাহস দেখাচ্ছে, প্রতিবাদী আর কি, যে আমি 1টা গুম করব 10টা থেমে যাবে। আচ্ছা। কিন্তু আসলে জিনিসটা ওরকম না। একটা গুম করেছে, আরো 100টা বের হয়ে এসছে, আরো 2টা করেছে, আরো 500 বের হয়ে এসছে। তো এটা যেটা হয়েছে যে, আর যেটা বললেন যে ফ্যাসিজমকে এতদিন টিকে রাখার পিছনে অবশ্যই ইন্ধন আছে। কারণ না হয়ে মানে বাংলাদেশের মতো জায়গায় থেকে বাংলাদেশি বাহিনীরা বাংলাদেশের একজন মায়ের বুকের সন্তানকে এভাবে গুম করে ফেলে। সেটি কোন মদদে বা কোন ক্ষমতা বলে আপনার মনে হয়? এবং এইভাবে পৈশাচিক নির্যাতন যে চালিয়েছে তারা দীর্ঘদিন ধরে, এভাবে এটা কি শুধুই ভীতি সৃষ্টি করা ছিল উদ্দেশ্য? আসলে ভাই এটাকে না কোনো একটা পরিমণ্ডলে আপনি বাঁধতে পারবেন না, যে গুমের মতো অপরাধ। এটা আমার কাছে যেটা, একজন ভিকটিম পরিবারের সদস্য হিসেবে আমার কাছে যেটা মনে হয়, যে মানবতা বিরোধী মানে অপরাধ তো আছেই, গুম হচ্ছে সবথেকে নিকৃষ্ট, সবথেকে জঘন্যতম অপরাধ। যে এটা কোনো ভাষায় আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না। এই কষ্টটা না আসলে কোনো কিছুতে পরিমাপ করা যায় না। মানে আপনাকে আমি দেখছি আপনি ঠিক আছেন, আপনি ভিতরে ভিতরে আপনি পুরোটাই শেষ, মানে নিঃশেষ হয়ে গেছেন। সেই সাথে একটা পরিবারও পুরো। সেই সাথে শুধু একটা পরিবার না ভাইয়া, কয়েকটা প্রজন্ম। যেমন আমি যদি আমার বাবা মার কথা বলি, আমার মা হচ্ছে আমার আগের প্রজন্ম। আমার মা ভাইয়া সব থেকে খারাপ যে লাগাটা, যে 12 বছর ধরে তো আসলে আমার মা শয্যাশায়ী, সিভিয়ার ডিপ্রেশনের রোগী উনি। চোখের সামনে আমি আমার মাকে মৃত্যুর মুখে পড়ে যেতে দেখলাম, আমি চোখের সামনে দেখলাম এটা। আমার মার যে অ্যাক্টিভ, আমার মা যে পরিমাণ ছিল, তার সমস্ত কর্মস্পৃহা
তার সব কিছু ভাইয়া, বিছানায় পড়া সে এখন। আর আমি যদি আমার কথা বলি, যে আমার এই প্রজন্ম, আমারটা, তো সেটা বলবো কি ভাইয়া, ওই যে আমি বেঁচে আছি, কিন্তু আমি তো একটা মুহূর্তের জন্য ভাইয়া প্রাণ খুলে হাসতে পারছি না। আমি ভুলতে পারছি না যে আমি হয়তো বা একটু বিছানায় গেলাম, আমি আবার মুহূর্তের মধ্যে আমার ভাইয়ের স্মৃতি চলে আসলো। এটা কিন্তু আপনারা বলবেন যে 12 বছর অনেক সময়, কিন্তু এই ঘাটা না ভাইয়া এখনো খুব কাঁচা, খুব দগদগে ক্ষত। এটা কখনোই শুকায় না, এক মুহূর্তের জন্যও না। একটু পরপর মনে পড়ে যায়। আর কয়েকটা প্রজন্ম কিভাবে বললাম, যে আমি গেলাম, আমার সন্তান বা এই যে আমার ভাইয়েরা যারা গেছে তাদের বাচ্চারা, এই বাচ্চাগুলো যে বাবাহীন, আমার ভাই বিয়ে করেনি, কিন্তু আমার যে আরো ভাইয়েরা আছে, আমার হাজারো ভাইয়েরা আছে, এরা এর সন্তানকে বাবার একটা ছবি নিয়ে, এক ভাবির 4 মাসের পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চাটার এখন 11 বছরের উপরে বয়স, সে বাবার একটা ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাচ্চাটা বড় হয়ে গেল। এই দায় কে নিবে ভাইয়া? আমরা তো কিছু করতে পারছি না ওদের জন্য। আর সে তার বাচ্চাকে কি বোঝাবে? এই যে এতটা না পাওয়া নিয়েও বড় হচ্ছে, এতটা কষ্ট লাগে নিয়েও বড় হচ্ছে, ও তার বাচ্চাকে কি দিবে? কয়েকটা প্রজন্ম ধরে না ভাইয়া আসলে এটাকে একটা পঙ্গু করে দেওয়া, মানসিকভাবে হোক, আপনি যেভাবে দেখেন না কেন, বিকলাঙ্গ করে দেওয়া, যে কিছুই ভালো হয় না। কিন্তু একটা মানুষ যদি অপরাধী হয়, তার তো শাস্তির বিধান রয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী। কিন্তু আমি যে কথাটি আসলে বলছিলাম, যে এই যে বিগত সময় এভাবে ধরে নিয়ে যে গুম করে ফেলা, এই শব্দটার সাথে একটা সময় আমরা পরিচিত ছিলাম না। কিন্তু কোনো মানুষ যদি অপরাধী হয় বা তাদের চোখেও অপরাধী হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা যেত, শাস্তি দেওয়া যেত, কিংবা জেলে বন্দি রাখা যেত। এই যে গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এর পেছনে মূল হোতা কে বা কারা ছিল? কাদের আসলে নির্দেশে এই কাজগুলো চলতো, যেটা আপনারা জানতে পেরেছেন পরবর্তীতে, যেহেতু আপনারা ভিকটিম পরিবারের? ভাইয়া, আমরা যেটা মনে করি যে হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। ফ্যাসিস্ট যে কোনো মূল্যে এনিহাও সে তার চেয়ারটা চায়। এখন বলে দিল যে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী, আমি সবাইকে বলছি না ভাইয়া, সবাই অপরাধী অবশ্যই না, যে ম্যাসিভ আকারে হয়তোবা ঘটনাটা ঘটিয়েছেন কিছু অতি উৎসাহী কুলাঙ্গার, অনেকেই বাধ্য হয়েছে, অনেকেই, আমি জানি না ভাইয়া আসলে বাধ্য বলতে, আমি যদি বলি যে আপনি বিষ খান, আপনি কি বিষ খাবেন? ওকে মেরে ফেলেন, আমি কি মেরে ফেলবো? কোনো কিছু না জেনে না বুঝে? তাদের মধ্যে ছিল না অবশ্যই না, এটাকে ভাইয়া আমি আসলে যে বাধ্য, এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি ভাইয়া। কিন্তু যে এই যে আপনি বললেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য, শেখ হাসিনা সবকিছু জানতো কিনা আমি জানি না, যে আমার ভাইয়ের যে ব্যাপারটা, এটিকে হাসিনার নির্দেশেই হয়েছে কিনা আমি জানি না। কিন্তু আপনারা কি কোনো তথ্য পেয়েছিলেন না? যার কথা বললেন র্যাবের যে তৎকালীন সিইও, তার থেকেও কি কোনো তথ্য আপনারা পেয়েছিলেন? না, উনি বলেছে যে ও মিসিং না। একটা কথাই ছিল ওনার, যে রাসেল বেঁচে আছে, ও মিসিং না। কিন্তু এর সাথে মূল কে জড়িত? এর সাথে কিসমত হায়াত ভাইয়া। আমাদের আসলেও আমরা শুরু থেকে যেটা জানি যে র্যাব অনেক টিএফআইএসএল ওরা আছে, এর সাথে কর্নেল জিয়া, তখনকার যিনি কর্নেল ছিল, এই যে এতগুলা গুমের পিছনে একমাত্র হোতাই হচ্ছে কর্নেল জিয়া, যে হয়তোবা সে তখনকার বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, যেটা যেভাবেই বলি আমরা হাসিনা, যে হয়তোবা তাকে আশ্বস্ত করছিল যে আপনি চিন্তা করবেন না, আমি সব দেখতেছি। যে কে ভালো অ্যাক্টিভিস্ট, কে কথা বলবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, সে এগুলো লিস্ট করত, যে এ সাংগঠনিকভাবে খুবই স্ট্রং, এই কাজ করতে পারে খুবই ভালো, এর লিঙ্ক আপ আছে ভালো, একে সাইডে রাখো। এইভাবে দেখে 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 দেখে, আর মোবাইল ফোন ট্র্যাকের যে ব্যাপারটা সে চালু করছিল এমটিএস এর মাধ্যমে, তো এগুলো করে করে ভাই আসলে যে অঙ্কুরে যে জিনিসটাকে, যে অনেক কিছু একটা ফুটতে দেওয়ার আগেই যে জিনিসটা করে, যা আমার ভাইদের মতো ছেলেদের যারা এত ভালো অ্যাক্টিভিস্ট ছিল, যে কিছু অনেক বেশি কিছু করার আগেই ওদেরকে দমায় দেওয়া। এবং তখন আপনার ভাইয়ের বয়স কত ছিল? তখন ভাই ওর বয়স ছিল 24 বছর, যে 25 বছর। আচ্ছা, এই দীর্ঘ 25 বছরের একটা তরুণ। জি, দীর্ঘ সময়টা আপনি আপনার মায়ের কথা বলছিলেন, অসুস্থতার কথা, আপনার বাবার কথা বলছিলেন, তারা আসলে ঠিক কি আশা নিয়ে বেঁচে আছেন, বা আপনার পরিবার আসলে ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে গেছে এই দীর্ঘ সময়টা, কিংবা এখনো যাচ্ছেন, সেটা যদি একটু বলেন। গেছে বলতে হ্যাঁ, এখনো যাচ্ছে,
যে আমাদের ভাইয়া ওই যে একটা কথা আছে না যে যে যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, যে মানে সেই 12 বছর আগের যে অবস্থানটা আমাদের, এখন আমরা ওই অবস্থানে আছি। আমাদের কোনো আমার ভাই বেঁচে আছে একটা আশায়। বিশেষ করে আমি আমার কাছে যেটা মনে হয়, আমি যে চিন্তাটা করি যে না, ও মিসিং না, ও বেঁচে নাই ভাই, এই চিন্তাটা ধারণ করে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। যে একটা মানুষ ঘর থেকে বের হয়ে গেল, এত তাগড়া, আমার ভাইয়ের মতো ছেলে ভাইয়া, এত উৎফুল্ল, এত প্রাণবন্ত একটা মানুষ, যে ও ফিরবে না কখনো। ভাই আমি কিভাবে বোঝাবো? আমি যখন র্যাবের টিএফআইসিএল পরিদর্শনে যাই, তাজুল ভাইয়ের ওই প্রসিকিউশন টিম আমিও ছিলাম, আমি ভাইয়া মানে ওই যে সাইজগুলা, হ্যাঁ রুমের যে সাইজগুলা আপনার হচ্ছে ওখানে, আমার ভাই ছিল ভাইয়া 5 ফুট 11 ইঞ্চির উপরেই লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি। ওখানে তো ও মানে শোয়া তো দূরের কথা, ঠিক মতো বসতেই তো পারবে না। যে মানুষ আমরা যেটা চিন্তা করি ভাইয়া, যে ও সাফোকেশন নিতে পারতো না। এমনও হয় যে অনেক সময় ল্যাপের নিচেও হঠাৎ করে দম বন্ধ হয়ে আসতেছে ওর। যে ওখানে তো দীর্ঘ বছর কিভাবে কাটাইছে, এগুলো চিন্তা করলে না আমি মানসিকভাবে আসলে ডিপ্রেশনে চলে যাই, যে এটা তো সম্ভব না। আর হচ্ছে আব্বা মা এখনো চিন্তা করে, বিশেষ করে আমার আব্বা তো ছেলের শোকে আসলে অনেক টাকা পয়সা অনেক জায়গায় অনেক অনেক ইনভেস্ট করেছে এক সময়, যে যেভাবে পারছে ভাইয়া এখানে দিতে হবে। আব্বাকে বলতাম আব্বা একটু চিন্তা করে দেন, বলে মা আমি তো আমার ছেলের জন্য করছি। যে বিভিন্ন ভাবে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় হোক, যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ভাইয়া টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। জি, কিন্তু এখনো পর্যন্ত ওনারা ওই আশায় বুক বেঁধে আছেন যে হয়তো আমার আম্মা কখনোই ভাই এক মুহূর্তের জন্য বলা যায় না যে আম্মা যদি ভাইয়া না আসে কখনো, জি আমার ছেলে আসবে, আমার ছেলে ইন্ডিয়াতে আছে। আমরাও প্রত্যাশা করি ইনশাআল্লাহ অবশ্যই হয়তো আপনার ভাই ফিরে আসবে। আপনি যে টিএফআইসিএল এর কথা বলছিলেন, এই জায়গা থেকেও আবার আসবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন নুসরাত জাহান লাবণী। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আয়নাঘর পরিদর্শনের কথা। আমরা দেখেছি মিডিয়াতে এই 5ই আগস্টের পরবর্তীতে ওখানে প্রধান উপদেষ্টা সহ অনেকেই গেছেন পরিদর্শনে, সেখানে আপনিও গিয়েছেন। ওই সেলগুলার বর্ণনা আপনি দিচ্ছিলেন, সেলগুলাতে আসলে কিভাবে মানুষকে রাখা হতো, কিন্তু পরবর্তীতে আপনারা যে তথ্য পেয়েছেন ওখানে আসলে যে পৈশাচিক নির্যাতন করা হতো, আপনার ভাইয়ের মতো আরও যারা ছিলেন তাদেরকে যে ধরনের নির্যাতন করা হতো, সেই ব্যাপারে কি বর্ণনা পেয়েছেন? এবং পাশাপাশি এটাও জানতে চাই যে 5ই আগস্টের পরে যে আয়নাঘরকে যে ভেঙে আবার সুসজ্জিত করা হয়েছে, অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, এটার নেপথ্যেও কারণ কি বলে আপনার মনে হয়? এই দুইটা বিষয় একটু জানতে চাই। ভাই আমি তাজুল ভাইয়ের প্রসিকিউশনের টিমে গিয়েছিলাম, আমি প্রধান উপদেষ্টার ওনাদের টিমে যাইনি। আর হচ্ছে আয়নাঘরের যে বিভৎসতা, ওই যেটা বলছিলাম যে রুমগুলো হচ্ছে এরকম, আর ওখানে না ওই যে টর্চ, এত অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা জায়গা, আমরা হচ্ছে টর্চ নিয়ে যেয়ে লেখাগুলো পড়ার চেষ্টা করছিলাম। দেয়ালে যে লিখন ছিল, আচ্ছা কিছু লেখা খুবই অস্পষ্ট, ওই যে ডেস্ট্রয় করার ফলে যে ব্যাপারটা হয়েছে, যে নতুন করে তারা রং পলিশ করেছে, সিমেন্ট মেরেছে। তো আমি না আসলে 5ই আগস্টের পরে যারা আইন শৃঙ্খলার আর হচ্ছে এই ধরনের বিভৎস কাজগুলো করেছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি একই অপরাধী হয়ে গেলেন না? যে এর আগে 12 বছরের আগে এই কাজগুলা একটা সিস্টেমে ম্যাসিভ আকারে হতো, যেটা একদল লোক করতেন, রাইট। কিন্তু আপনি সেই অপরাধীদের এগুলো মানে লুকানোর চেষ্টা কেন করলেন? যে আমি হয়তোবা সেই জায়গায় আমার ভাইয়ের একটা লেখা দেখতে পারতামই আমি,
এবং আপনি দেখলে চিনতেও পারতেন সেটি আমি হয়তো সে আয়না ঘরে ভাই লাইটে টর্চ মেরে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে এখানে আমার ভাইয়ের হাতের লেখার মতো কোনো লেখা ওর নাম কিছু লিখেছে কিনা। কিন্তু ওখানে হচ্ছে আমি রাসেল ভাইয়ের কিছু পাইনি, কিন্তু আমাদের এক ভাই ছিলেন কাউসার ভাই, একসাথে তো ওরা ছিল। জি। কাউসার ভাই হচ্ছে ওনার ওয়াইফের যে মিনু ভাবি অথবা হ্যান্ডকাফ জানি না আসলে নখ কিছু একটা দিয়ে মিনুর নামটা অপরাধের সব কিছু নিঃশেষ করে দিতে পারে না আল্লাহ তাআলা, তো আসলে তাহলে অপরাধী কখনো ধরাই পড়তো না। যে নিঃশেষ করার চেষ্টা করেছে, অনেক কিছু হাইড করার চেষ্টা করেছে, সব পারে না। যেমন মিনুর নামটা আমি দেখেছি। তো 5ই আগস্টের পরে যে আপনারা তাকে খুঁজতে আর কোথায় কোথায় গিয়েছেন এবং আপনারা ইতিমধ্যে কোনো মামলা দায়ের করেছেন কিনা, এবং সেটি যদি করেও থাকেন সে ব্যাপারে আসলে অগ্রগতি কতখানি আপনার কাছে মনে হচ্ছে? 5ই আগস্টের পরে আমরা তো 5 তারিখ রাতেই ডিজিএফআই আমাদের একটা তথ্য দেওয়া হলো জি। যে ডিজিএফআই এর কিছু লোকজন আছে। আচ্ছা। তা আমরা তো সেই রাতেই ওখানে চলে যাই, মায়ের ডাকে যারা আমরা আছি সবাই। তো যাওয়ার পর আমাদেরকে সেই রাতে খুব একটা মানে দেখবে তারা ঢুকতে দেয়নি। তারপর তো আমাদের ব্রিগেডের আজমি ভাই, আরমান ভাই ওনারা বের হলেন। তারপর আমরা 6 তারিখও গেলাম ওনাদের কাছে। তো 6 তারিখে নাম লিস্ট তারা রাখলো, কিন্তু আমরা যখন বললাম আমরা ভিতরে ঢুকবো, আমরা কক্ষগুলা দেখব, তারা দেয়নি, অ্যালাউ করেনি, বললো আমাদের পরের দিন আবার যেতে। আচ্ছা। তো নাম লিস্ট দিয়ে আসতে বললো যে এই নামের কেউ আছে কিনা আমরা দেখব মায়ের ডাককে। তো তুলিয়াপা আমরা আবার পরের দিন গেলাম, যাওয়ার পর বললো এখানে এই নামে কেউ নাই। আর এখানে একটা ব্যাপার কি ভাইয়া, আমরা যখন ওই 6 তারিখে গেলাম, তো আমার আম্মা আসলে ছেলের জন্য, আম্মা ঢাকায় ছিলেন তখন, বিছানা টিছানা সব রেডি করে রাখছে যে তো কি খাবে দুপুরবেলা, ওর কি পছন্দ। তো সারাদিন থেকে আমরা খালি হাতে ফেরত আসলাম সন্ধ্যাবেলা, যে মায়েরা না আসলে বিশেষ করে এই যে আমরা যারা গুম ফ্যামিলির ভিকটিমের মা বোনেরা আছি, তারা কখনো বিশ্বাস করে না যে আমার সন্তান বা আমার ভাই নাই। এটা বিশ্বাস, এটুকুন বিশ্বাস ভেঙে গেলে আমরা হয়তো বা বাঁচতেই পারবো না। আল্লাহ তো আসলে চাইলে অলৌকিকভাবে অনেক কিছুই করতে পারেন। আপনি কি আপনার জায়গা থেকে আসলে মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনার ভাই বেঁচে আছে বা ফিরতে পারে, কিংবা এই যে ভারতে 67 জনের তালিকার কথাও আমরা শুনেছিলাম, সেখানেও আপনাদের ভাই কিংবা পরিচিত কেউ থাকতে পারে, কোনো স্বজন? ভাইয়া একটা ব্যাপার কি, আমাদের অনেক ভাইরা তো গুম হয়েছিলেন, দীর্ঘ একটা তালিকা, দীর্ঘ। অনেকেই এখনো আসলে প্রকাশই করে না যে উনি গুম ছিলেন বা গুম হয়েছিলেন ফেরত এসছেন, ওই যে একটা ভয়। জি। আচ্ছা, আর এই 67 জন না, আমরা এখনো নিখোঁজ 333 জনের মতো নিখোঁজ আছে। আচ্ছা। তাদেরও ফ্যামিলি আছে। 67 জন হয়তো বা বেঁচে আছে যারা ইন্ডিয়াতে আছে। আর আমি আসলে চাই যে আমার ভাই সহ যারা গুম আছেন সবাই জীবিত ফেরত আসুক। সবার ক্ষেত্রে হয়তো বা সম্ভব না, কারণ লিস্ট তো ছোট হয়ে গেল 67 জন 333 জনের মধ্যে। আমি জানি না আসলে কোন মায়ের সন্তান বেঁচে আছে আর কে মারা গেছে। আমি প্রত্যেকটা বোন হিসেবে আমি বলবো প্রত্যেকটা ভাই তার বোনদের কাছে ফেরত আসুক। আর হচ্ছে একটা কথা যে এই সরকারের 1.5 বছর পার হয়ে গেল, আমরা কিন্তু 1.5 বছর অতিক্রম করে ফেললাম। দীর্ঘ দিন, দীর্ঘ ঘন্টা, কিন্তু এটা চিন্তা করলে আসলে অনেক সময়, বিশেষ করে আপনাদের জন্য আরো লম্বা সময়। গুম ফ্যামিলির ব্যাপারটা কি ভাইয়া, যে আমরা যখন ওই 7 দিনের মাথায় প্রধান উপদেষ্টার সাথে জনাব ইউনূস স্যারের সাথে দেখা করলাম, উনি গুম কমিশনটা না মায়ের ডাকের মুখের দিকে চেয়ে আসলে কমিশনটা গঠন করে। আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলাম, তখন ভেবেছিলাম যে হয়তোবা এবার আমার ভাইকে ফেরত পাবো, যে আমার সব ভাইরা ফেরত আসবে, সন্তানরা মায়ের কাছে ফেরত আসবে। সেটা তো হলো না। আর একটা ক্লোজারও দেখতে পেলাম না। কমিশন দীর্ঘ 1-1.5 বছর কাজ করলো, কিন্তু আমাদের ব্যাপারে আসলে আমি বলবো যে আমরা যতটুকু দিয়েছিলাম, যে আমার ভাইকে এখান থেকে তুলে নিয়ে গেল,
6 জনকে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক থেকে তুলে নিয়ে গেল। রাতের বেলা আবার শাহিনবাগ থেকে 2 জনকে নিয়ে গেল। উমুক টিম ধরলো, যে র্যাবের গাড়ি, জি ইন্টেলিজেন্স আপনার হচ্ছে কর্নেল জিয়া ধরালো, র্যাব অনে রাখলো, এত মাস এখানে ছিল। তারপর তারপর কোথায় গেল? অর্থাৎ আপনাদের এইটুকুন প্রত্যাশা ঘটনা আমরা অনুযায়ী কিন্তু ওনাদেরকে আমরা কিন্তু হচ্ছে গুম কমিশনকে আমরা এগুলা দিলাম, সবগুলা জি, তথ্য আমরা দিয়েছেন, প্রোভাইড করলাম। জি। তাহলে ওনারা কি কাজ করলো আমাদের জন্য? ওনারা আসলে যারা ফেরত আসেনি ভাইয়া, আমি যদি ট্রুলি বলি যে যারা ফেরত আসেনি তাদের জন্য ওনারা খুব কম কাজই করেছে। যে এই কেসটার অগ্রগতি বলেন আপনি 80-70% যদি বলেন এটা আমরা প্রোভাইড করেছি, তাহলে কমিশন 1.5 বছর আমাদের জন্য কি করছে? একটা ক্লোজার তো তারা দিবে। এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী আসলে এ পর্যন্ত কিছুই হয়নি। কিছুই তাহলে হয়নি, জি। আমরা যে সম্প্রতি দেখলাম যে একটি মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়েছে, তো এই জায়গা থেকে আপনি কি মনে করেন এই বাংলার মাটিতে কি এই রায় কার্যকর হবে বা সেটি সম্ভব বলে আপনার মনে হয়? আমি ভাইয়া আসলেও কিছুটা হতাশ আমাদের এই ব্যাপারটা নিয়ে। আর হচ্ছে যদি বলেন যে কার্যকর করা কি সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, আর আমরা চাই সেটা। আচ্ছা, এই যে আপনার পরিবারের আর যারা রয়েছেন, এই 12টা বছর আপনারা আপনার ভাইকে ছাড়া ঈদ পার করেছেন, রোজা পার করেছেন, বিভিন্ন ভালো সময় খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো স্মৃতির কথা যদি একটু বলেন। ভাইয়া এটা আসলে স্মৃতি না, এটা মানে দুঃসহ কষ্টের কিছু সময়। প্রতিটা ঈদ আসলে মানে ঈদ আসে একটা আনন্দের বার্তা নিয়ে। আমরা যখন ঈদের চাঁদটাকে দেখি, ঘরে ঘরে আনন্দ, বাচ্চারা হাসছে, মজা করছে, ওমর রমজানের এই গান দিয়ে আমরা ঈদ শুরু করছি। কিন্তু 12 বছর ধরে না ঈদ আসে আমাদের জন্য একটা আতঙ্ক নিয়ে। আমি যদি ভুল না করে থাকি, আমার মনে হয় প্রত্যেকটা পরিবারের এই আমার সাথে মিলবে তাদের যে একটা কষ্ট, একটা হাহাকার, একটা যন্ত্রণা। প্রত্যেকটা মায়ের সন্তানেরা বাড়ি ফিরছে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, বাবা মার সাথে ঈদ করবে দেখে। জি, আমার মা রাস্তার মোড়ে যায়, এখনো দাঁড়িয়ে থাকে যে মা সবার ছেলে তো চলে এসেছে, আমার ছেলে আসবে না, এখনো টিল নাও। আপনি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যার বাইরে ভাইয়া। 12 বছর মানে ঈদ গেছে 24টা, আপনি কয়দিন আমাকে সান্ত্বনা দিবেন? 1 দিন 2 দিন, 1 ঈদ 2 ঈদ 5 ঈদ, তারপর তো বলবেন যে আর কত। এখনো কিছু মানুষ আছে যারা বলে আর কত, অনেক তো বেঁচে নাই। কিন্তু এটা তো আসলে আমি ধারণ করে বেঁচে থাকতে পারি না, আমি এটা মানতে পারি না, আসলে আমি এটা মানিও না। আমার ভাই নাই, আমার মায়ের সন্তান নাই, এটা আমি মানিও না। আমাদের এটা ক্লোজার দিতে হবে ভাইয়া। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছি যে গুম ফ্যামিলির যত ভিকটিম আছে তাদের ফ্যামিলিকে একটা ক্লোজার দেওয়া হোক। এবং সেটা খুব আমরা অল্প একটা সময়ের দিবস চাই মধ্যেই। ভাইয়া, আমরা একটা দিবস চাই। এ ব্যাপারে কি আপনারা ইতিমধ্যে কোনো পদক্ষেপ কি আরো নিয়েছেন কিনা? আমরা ভাইয়া কাজ চলছে, পদক্ষেপ কিছু প্রোগ্রামে গেছে, আমাদের আরো কাজ চলছে ইনশাআল্লাহ। আচ্ছা, 5ই আগস্ট পরবর্তী যে সময়টা এখনো পর্যন্ত আমরা দেখছি যে অনেকেই যারা মুখ খুলছেন বা যারা বিভিন্নভাবে সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে বা সাবেক যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা সাক্ষী হচ্ছেন, তাদের অনেকের প্রতি থ্রেট রয়েছে, বিভিন্ন রকমের আশঙ্কায় তারা ভুগছেন, আশঙ্কাজনক অবস্থায়। আপনি বা আপনার পরিবারের ক্ষেত্রে কি এমন কিছু মনে করেন কিনা বা মনে হয়েছে হ্যাঁ কিনা? ভাই, কিছুটা তো আছেই, কিছুটা আছে। কেন? কারণ ওই আমরা যখন এই 5ই আগস্টের আগের সময়টা ভিন্ন একরকম ছিল, কিন্তু এখন যে টোটালি চেঞ্জ হয়ে গেছে এটা আমি অন্তত আচ্ছা, বিলিভ করি না। কারণ হচ্ছে এখন পর্যন্ত আমার ভাই শেরপুরে থাকে, ও কোনো এই ব্যাপারে হচ্ছে মাঝে একদিন ঢাকা আসলো, প্রসিডিউরের কাছে দৌড়াদৌড়ি করলো, জি, কিন্তু গেল পরে কেউ একজন বলল যে এখনো কিন্তু ভয় শেষ হয়নি, ফ্যাসিস্ট হাসিনার দোসররা সব জায়গায় রয়ে গেছে, লুটাস অত কথা বলো না। আইন শৃঙ্খলা বাহিনীর এক লোক, মানে আমাদের পরিচিত, আচ্ছা, এত কথা বলো না, ক্ষতি হবে তোমাদের। এখন ভাইয়া ক্ষতি কি আর হবে বলেন তো? আমার তো মনে হয় যে আমার একটা মানে আমি হাদির মতো বলতে চাই যে
আমার বুকের মধ্যে যে কষ্ট, যে হাহাকার, যে যন্ত্রণা, আমার তো মরণটা মনে হয় এর থেকে খুব সহজ একটা জিনিস। যে মায়েদের কষ্টটা একরকম, আবার বোনদের কষ্টটা না ভিন্ন আরেক রকম। যে ঘরে রাসেলের মতো ছেলেরা আসলে 12 বছর ধরে গুম থাকে না, ওই বোনরা কখনো ভালো থাকতে পারে না ভাইয়া, আমি কখনোই বুঝতে পারে না। পারছি আপনার ক্ষোভের জায়গাটা, এবং একই সাথে হচ্ছে আপনি যে শঙ্কার কথা বলছিলেন, আপনি প্রত্যাশার কথা বলছিলেন, তো সবকিছু মিলিয়েই আসলে যদি জানতে চাই, আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে যদি একটু বলেন যে এই যে ক্ষোভের কথা বললেন, হতাশার কথা বললেন, আশঙ্কার কথা বললেন, এই সবগুলি জায়গা থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে আপনাদের চাওয়াটা আসলে এই মুহূর্তে ঠিক কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি ভাইয়া হচ্ছে এই গুমের সাথে যারা জড়িত, এই ঘৃণ্যতম জঘন্যতম অপরাধের সাথে যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি আমাদের চোখের সামনে নিশ্চিন্ত। এটা নিয়ে ধানায় পানায় করা যাবে না, করছি, করব, আনবো, আনছি না। আর আমাদের ভাইদের ব্যাপারে একটা ক্লোজার দিতে হবে যে অ্যাকচুয়ালি এই যে ইন্ডিয়াতে যে লোকগুলো আছে তাদের সাথে জি। ক্রস ম্যাচিং করে তাদের মন্ত্রণালয়ে, আমাদের বাংলাদেশের মন্ত্রণালয়ে চিঠি আদান প্রদান করে যেভাবেই হোক, যে ওখানে যদি 67 জন হোক, সেটা একটা সন্তানও যদি বেঁচে থাকে, বেঁচে একটা ফিরে ভাইও এখান যদি আমার থেকে। বেঁচে থাকে, সেই একটা ভাই তার বোনের কাছে ফেরত আসুক, সে যে মায়ের সন্তান হোক তার মায়ের কাছে ফিরে তার আসুক। মায়ের কাছে ফেরত আসুক ভাই, অন্তত সেই মা যেন হাসতে পারে, সেই বোন যেন হাসতে পারে। আমরাও আসলে এমনটি প্রত্যাশা করি, এবং আমরা বিশ্বাস করি যে এই ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক, এবং তারা হয়তোবা খুব শীঘ্রই এই বিষয়গুলো তাদের সুদৃষ্টিতে আনবেন এবং তারা পদক্ষেপ নেবেন। তো আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সময় হয়তো সবকিছুই বদলে দেয়, কিছু কিছু ক্ষত রয়ে যায় চিরকাল, যে ক্ষতগুলো চাইলেই হয়তোবার সারানো যায় না। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম এ দেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।